বঙ্গবন্ধু জানতেন যে যুদ্ধ অনিবার্য, যুদ্ধ ছাড়া দেশ স্বাধীন হবে না, যুদ্ধটা আমরা ঘোষণা করবো না, লেট দেম স্টার্ট। আর আমরা তো প্রস্তুত আছি। পাকিস্তান ভারতের সাথে 4টা যুদ্ধ করেছে, 4টি যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে। সুতরাং তাদেরকে কথা বলার সুযোগ নেই যে তারা খুবই দুর্ধর্ষ, প্রফেশনালি খুবই শক্তিশালী ইত্যাদি। পাকিস্তানি একমাত্র আর্মি যারা লিখিত আদেশ দ্বারা ওই বাংলাদেশে গণহত্যা করেছে। জেনোসাইডের কোনো ক্ষমা হয় না, জেনোসাইডের কোনো ক্ষমা নেই, এবং জেনোসাইড কোনোদিন কোনো তামাদি হবে না। অর্থাৎ এরা 100 বছর 500 বছর পরেও এটার বিচার হতে পারে। যুদ্ধটা যে শুরু করেছে তাকে ক্ষতিপূরণ দিতে হয়। আমরা কি এই ক্ষতিপূরণ দাবি করেছি? আমরা কি আনুষ্ঠানিকভাবে এর বিচার চেয়েছি? চাইনি। এই যে রিপারেশন অর্থাৎ আর ন্যায্য পাওনা, সেটা তো আমরা এই 52 বছরে উত্থাপন করলাম না। ওয়াই? বাংলাদেশের মুক্তিযুদ্ধটা মূল ভিত্তিটা ছিল বাংলাদেশের জনগণ, অর্থাৎ জনযুদ্ধ। এবং এই মুক্তিযুদ্ধে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদের 80% আমার যতটুকু গবেষণা, আমার যতটুকু লেখালেখি আছে, সেখানে আমি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এমডি ছিলাম 5 বছর। সেইখান থেকেও যে তথ্যপত্র আমার কাছে আছে তাতে আমি দেখেছি যে 80% মুক্তিযোদ্ধারা তারা কৃষক শ্রমিক শ্রেণীর যে মানুষ, সেইখান থেকে তারা সেই যুদ্ধে গেছে। সেই সূত্রটা কিন্তু হাফিজুর রহমান কার্জন একেবারে প্রথমে বলেছিলেন যে এই যুদ্ধটা এই দেশের মানুষ কিভাবে করেছে। লুঙ্গি পরে খালি পায়ে খেয়ে না খেয়ে যুদ্ধটা করেছে। তার একটা এক্সাম্পল আমি নিজেই। যুদ্ধটা যখন 71 সালে শুরু হয়, আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়তাম, ফরিদপুর আনন্দ কলেজে ছাত্র ছিলাম। তো আমি যখন যুদ্ধে যাই, শুধু যদি আমার কথাটা আমি বলি, সেখানে বলতে পারি যে আমি আমার যেখানে বাড়ি, যে গ্রামের বাড়ি যেখানে গোপালগঞ্জ জেলা, সেখান থেকে হেঁটে আমরা 5 থেকে 6 জন, আমার বড় ভাই তিনি, আমরা 2 ভাই একসঙ্গে হেঁটে যশোর দিয়ে, যেটা এখন বেনাপোল বর্ডার, সেখান থেকে পার হয়ে 5 দিন পর্যন্ত আমরা হেঁটে গিয়েছি। খালি পায়ে, লুঙ্গি, একটা শার্ট নিয়ে হেঁটেছি। কোনো টাকা পয়সা কোনো কিছু ছিল না। বলে পথে খেয়েছেন কি? খেয়েছি এই, আমরা দিনের বেলা হেঁটেছি, রাত্রেবেলা হেঁটেছি। দিনের বেলা আমরা হাঁটতাম না, কারণ দিনের বেলা হাঁটলে হয়তো কোনো পাকিস্তান কোনো সেনাবাহিনীর কোনো এনকাউন্টার বা কোনো সামনে বা কোথাও পড়ে গেলে, তো রাত্রে আমরা হাঁটতাম। তো রাত্রে যেখানে আমরা থাকতাম সেখানে তারাই আমাদের খাওয়াতো। তো 5 দিন পায়ে হেঁটে, খালি পায়ে, 1 লুঙ্গি 1 শার্ট বর্ডার পার করেছি। তারপরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গাইডে করে আমরা সেই ইয়ত ক্যাম্প যেটা ছিল, সেই ইয়ত ক্যাম্পে, সেখান থেকে রিক্রুটমেন্ট হয়ে যুদ্ধ, 4 সপ্তাহের যুদ্ধে আবার ব্যাক টু বাংলাদেশ। সেই যুদ্ধের জায়গায় যাচ্ছে না। আজকে যে আলোচনার যে বিষয়টি, যেটা আমি প্রথমেই বলেছি, যেহেতু প্রায় শেষ পর্যায়ে আলোচনা চলে আসছে, কিছু কিছু সূত্রের কথা বলি। প্রথমেই যে কথাটি কর্নেল সাজ্জাদ আলী জহির বলেছেন, আসলে কর্নেল সাজ্জাদ আলী জহির ইজ লাইক মাই এল্ডার ব্রাদার. উই হ্যাভ সার্ভ টুগেদার ফর long before in the same unit. At that time he was very high demanding, eligible officer, very smart officer. Still he is smart, but only not having the hair. Other thing, everything is there. He has actually presented the keynote speech, not keynote paper, I would say, keynote speech to there he said that ধর্মকে ব্যবহার করা হয়েছে। এটি একটি, আমি মনে করি, সবচেয়ে ক্র্যাক্স অফ দ্য প্রবলেম। ধর্মকে ব্যবহার করেছে, যেটা এখনো বাংলাদেশে কিন্তু সেই ধর্মটা ব্যবহার করা হচ্ছে ঠিক একই উদ্দেশ্যে, ভিন্নভাবে, ভিন্ন কন্দায়, ভিন্ন পন্থায়, ভিন্ন লক্ষ্যে। সে কারণে এটি গুরুত্বপূর্ণ। সেই ধর্মটাকে তারা ব্যবহার করেছে, এটা কিন্তু একেবারে রিটার্ন ডকুমেন্টারি প্রমাণ রয়েছে। এবং পাকিস্তানি যারা রাইটার আছেন, বুদ্ধিজীবী আছেন, তারাই কিন্তু এখন এটা লিখছেন। আপনারা হয়তো অনেকেই বিশ্ববিদ্যালয় এখানে আছেন, হয়তো বইটা পড়ে থাকতে পারেন। পাকিস্তান অন্যতম একজন পণ্ডিত ব্যক্তি, একেবারে গ্লোবালি নন, হোসেন হাক্কানি, তিনি একটি বই লিখেছেন, পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি, পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি। এই বইটার বাংলা অনুবাদ করেছি আমি। এই বাংলা অনুবাদ প্রায় 500 পৃষ্ঠার একটা বই, বাংলা অনুবাদ করেছি আমি। সেই বইটার আমি যে নাম দিয়েছি সেটি হলো মোল্লা ও মিলিটারির কবলে পাকিস্তান।
তো অরিজিনাল যে বইটা, হোসেন হাক্কানি যে বইটা, সেই বইটার 75 পৃষ্ঠায় তিনি বর্ণনা দিয়েছেন যে ধর্মকে কিভাবে অপব্যবহার করা হয়েছে 1971 সালে। যুদ্ধটা যখন শুরু হয় তখন পাকিস্তানের একটা জেনারেল ছিলেন জেনারেল শের আলী খান। তিনি মালয়েশিয়া পাকিস্তানের অ্যাম্বাসেডর ছিলেন আইয়ুব খানের সময়। ইয়াহিয়া খান ক্ষমতায় এসে তাকে মালয়েশিয়া থেকে ফেরত এনে তখন ইয়াহিয়া খানের তথ্য মন্ত্রী, সম্প্রচার মন্ত্রী করা হলো। তো তিনি ওই হোসেন হাক্কানি ওনার বইয়ের 75 পৃষ্ঠায় তিনি লিখছেন যে শের আলী খান, তিনি তার দাড়ি ছিল এই প্রায় এ পর্যন্ত, সবসময় জুব্বার শেরানি পড়তেন, মাথায় টুপি। তিনি এই সেনাবাহিনীর এতে যখন যেতেন সৈন্যদেরকে মোটিভেট করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, তিনি বলতেন যে আমার সঙ্গে আল্লাহর সরাসরি সংযোগ আছে, আমি 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর সাথে সরাসরি সংযোগ করি এবং সরাসরি আল্লাহ আমাকে যা বলেন সেটি আপনাদেরকে আমি বলছি। এবং সেটা কি, যে কাফেরদের হত্যা করতে হবে। কাফের কারা? কাফের হলো ভারতের, এরা হলো কাফের। আর ভারতের প্রভাবে এই পূর্ব পাকিস্তানের মানুষ যারা আছে সব হলো কাফের। সুতরাং কাফেরদের হত্যা করা হলো আল্লাহ হুকুম। সুতরাং এই ছিল তাদের মোটিভেশন এবং ধর্মের অপব্যবহার। তারপরে পাকিস্তান আর্মি সম্পর্কে অনেকের বিভিন্ন রকম ধারণা আছে। তো এখন যদি আমরা সত্যিকার বাস্তবতার যে রেকর্ড এখন ঐতিহাসিকভাবে আছে সেটা যদি আমরা দেখি, পাকিস্তান আর্মিকে অনেকে খুব প্রফেশনাল, খুব দুর্ধর্ষ সেনাবাহিনী, খুব যুদ্ধের জন্য খুব কিন্তু রেকর্ড কিন্তু সেটা বলে না। তাদের গোয়ার এবং মূর্খতা, গোয়ার্তুমি এবং মূর্খতার প্রমাণ পাওয়া যায়, কিন্তু তাদের যে দুর্ধর্ষতা, তারা যে প্রফেশনাল কেউ দক্ষ, তার কোনো প্রমাণ নেই। কি প্রমাণ নেই? পাকিস্তান ভারতের সাথে 4টা যুদ্ধ করেছে। 1948 সালে একটা যুদ্ধ করেছে, 1965 সালে একটা যুদ্ধ করেছে, 1971 সালে একটা যুদ্ধ করেছে, 1999 সালে একটা যুদ্ধ করেছে। 4টি যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে। সুতরাং তাদেরকে এ কথা বলার সুযোগ নেই যে তারা খুবই দুর্ধর্ষ, প্রফেশনালি খুবই শক্তিশালী ইত্যাদি। মূর্খতা। আমি এই কথাটি এই কারণে আনলাম যে কেন মূর্খ এবং গর্তুমি। পৃথিবীতে গণহত্যা হয়েছে বহু, আমরা সবাই জানি, সবাই আপনারা জানেন গণহত্যা হয়েছে। হিটলার গণহত্যা করেছে, আর্মেনিয়া গণহত্যা হয়েছে, রোয়ান্ডায় গণহত্যা হয়েছে, কম্বোডিয়া গণহত্যা হয়েছে। কিন্তু কোথাও পাবেন না যে একটা রাষ্ট্র অথবা সেনাবাহিনী তারা লিখিত আদেশের মাধ্যমে গণহত্যা চালিয়েছে। নো রিটার্ন, হ্যাঁ চালিয়েছে তারা ক্যালেন্ডার স্টাইল, যেটাকে আমরা বলি, গোপন পরিকল্পনা, গোপন সূত্রে, গোপন বাহিনী দিয়ে তারা গণহত্যা চালিয়েছে। কিন্তু পাকিস্তান, কেন আমি গোয়া বলছি, মূর্খতা বলছি কেন, সেটা হলো যে পাকিস্তানি একমাত্র আর্মি যারা লিখিত আদেশ দ্বারা ওই বাংলাদেশে গণহত্যা করেছে। সেটা যেটা নিয়ে আজকে মূল আলোচনা, যেটা অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট এখন এটা সব জায়গায় অ্যাভেলেবল। ওই এটা বলছেন সিদ্দিক সালিকের বইতে এটা এখন সংযুক্ত আছে। ইয়ার বই, ওই যে আপনার খাদেম হোসেন রাজার বই, এখানে সংযুক্ত আছে। আমাদের যারা গবেষণা করছেন সেখানে আমরা আছে, এটা এখন অ্যাভেলেবল পাওয়া যায়। হামিদুর রহমান যে ইনকোয়ারি কমিশন হয়েছিল সেখানে এটা আছে। তো তারা লিখিত আদেশ দ্বারা গণহত্যার আদেশ দিয়েছেন, লিখিত আদেশ, লিখিত আদেশ দিয়েছেন। আপনি যে কোনো অর্ডার, এইটা সার্চলাইট অর্ডারগুলো আপনারা দেখেন, সেখানে দেখবেন। সেখানে 18 পাঞ্জাব রেজিমেন্টকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল হলে আক্রমণ করার জন্য। 32 পাঞ্জাবকে বলা হয়েছে শাকারি বাজার আক্রমণ করার জন্য। তো শাকারি বাজার কি? শাকারি বাজার বেসামরিক এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কি? বেসামরিক এলাকা। যুদ্ধেরও একটা কনভেনশন আছে। সারা বিশ্বব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেল, তখন যারা যুদ্ধে জয়ী হয়েছিলেন তারা বলেছিলেন যে এটাই শেষ যুদ্ধ, পৃথিবীতে আর যুদ্ধ যাতে না হয় সেজন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা করা। কিন্তু তারা ঠিকই জানতেন যুদ্ধ হবে, যুদ্ধ হবে, পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে যুদ্ধ পৃথিবীতে হবে, হবেই হবে, যুদ্ধ হবে। তো যুদ্ধ হলে কি মানুষকে বাঁচাতে, কি বেসামরিক মানুষকে বাঁচানোর জন্য।
সেজন্য জেনেভার কনভেনশন আছে, যুদ্ধ সম্পর্কিত জেনেভার কনভেনশন আছে, কনভেনশন অন ওয়ার অন জেনেভা। সেখানে 10টি রুলস স্পষ্টভাবে বলা আছে, 10টি রুলস আছে, নিয়ম বলা হয়েছে। সেখানে 3টি নিয়মে বলা হয়েছে কিভাবে যুদ্ধ যদি হয় তাহলে বেসামরিক মানুষকে কিভাবে রক্ষা করা যায়, তার জন্য 3টা। এবং তার প্রথম রুলে বলা হয়েছে সিভিলিয়ান শুড নেভার বি টার্গেটেড, সিভিলিয়ান শুড নেভার বি টার্গেটেড, ডুইং সো ইজ এ ওয়ার ক্রাইম, ডুইং সো ইজ এ ওয়ার ক্রাইম। তাহলে আপনি বলেন অপারেশন সার্চলাইট 18 পাঞ্জাবকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করার জন্য, 32 পাঞ্জাবকে বলা হয়েছে আপনার কোথায় শাকারি বাজার আক্রমণ। তাহলে কি, অর্থাৎ আপনি টার্গেট করছেন সিভিলিয়ানকে, তাহলে কি এটি একেবারে লিখিত আদেশ দ্বারা আপনি গণহত্যার অর্ডার দিচ্ছেন, ওয়ার ক্রাইম অর্ডার দিচ্ছেন। পৃথিবীতে দ্বিতীয় উদাহরণ এরকম আর একটিও নেই, একটিও নেই। সুতরাং এই অপারেশন সার্চলাইট ইটসেলফ, যারা আইনের লোক আছেন তারা বলবেন, আমি এই সম্পর্কে 2টি আর্টিকেল লিখেছি, একটা ইংলিশে একটা বাংলা। ইংলিশটা একটা আন্তর্জাতিক মিডিয়ায় একটা প্রকাশিত হয়েছে অপারেশন সার্চলাইটের উপরে। সেখানে আমি আইনের জায়গা থেকে বলিনি, আমি আমার নিজস্ব বিচার বিশ্লেষণের জায়গা থেকে বলেছি। আমি কার্যমহিয়ার যারা আইনের লোক আছে তারা ভালো বলতে পারবেন, ওই ভাই বলতে পারবেন। আমি সেটা বলেছি যে অপারেশন সার্চলাইট ইটসেলফ ইজ এ প্রাইমা ফেসি অফ জেনোসাইড, ইজ এ প্রাইমা ফেসি অফ জেনোসাইড। অর্থাৎ এটি যে গণহত্যা যে তারা করেছে তার প্রাথমিক প্রমাণ একেবারে স্পষ্ট হবে হলো অপারেশন সার্চলাইটের অর্ডার নাম। অপারেশন সার্চলাইটের যে অর্ডারটাই। সুতরাং এই ভাই যেটা বলেছেন যে এটি নিয়ে আমাদের আরও সামনে আনা উচিত, এটি নিয়ে আলোচনা উচিত যে এই লিখিত আদেশ দিয়ে তারা এই গণহত্যা চালিয়েছে। সুতরাং এর থেকে বড় প্রমাণ আর নেই সারা বিশ্ব যেখানে, এর থেকে বড় এভিডেন্স তার হতে পারে না, তাদের লিখিত আদেশ। তারপরে সারা বিশ্বে আপনারা জানেন যে জেনোসাইডের পর বিচার হয়েছে অনেক জায়গা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির যারা গণহত্যা জাতীয় বিচার হয়েছে, জাপানের যারা ছিল তাদের বিচার হয়েছে। তারা কিন্তু নিজেরা কখনো স্বীকার করেনি যে আমরা গণহত্যা করেছি, তারা কিন্তু ডিফেন্ড করেছে যে আমরা করিনি, ডিফেন্ড করেছে সবাই। কিন্তু আলটিমেটলি তথ্যপত্র এভিডেন্সের ভিত্তিতে প্রমাণ হয়েছে যে তারা গণহত্যা করে, তাদের শাস্তি হয়েছে, তাদের ফাঁসি হয়েছে অনেকের। কিন্তু বাংলাদেশের জেনোসাইড আপনারা দেখেন যে ডকুমেন্টের কথা বলছি, আমি নিজের কথা বলছি না, সেখানে স্বীকারোক্তি দেওয়া হয়েছে যে আমরা করেছি এটা। যেমন বঙ্গবন্ধু হত্যাকারীরা বলেছিল কি আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, তো এর থেকে বড় এভিডেন্স আর কিছু লাগে? কিন্তু সেটাকে তাকে শাস্তি দিলে একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে সে শাস্তিটা বিধান করতে হয়। সেই প্রক্রিয়াটা দরকার, সেই প্রক্রিয়াটার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকারী বিচার হয়েছে। কিন্তু প্রমাণ করতে কিন্তু কষ্ট হয়নি, কারণ তারা নিজেরাই স্বীকার করছে তার অকর্তব্য। ঠিক একইভাবে এই যে অপারেশন সার্চলাইট যেটা লিখিত আদেশ সেটি, এবং এই অপারেশন সার্চলাইট যারা বাস্তবায়ন করেছেন যে কালপ্রিট অফ পাকিস্তান সেনাবাহিনী, তারা কিন্তু স্বীকারোক্তি দিয়েছে যে আমরা এই গণহত্যা করেছি। 1 নম্বর সবাই আমরা জানেন স্ট্রেঞ্জার অফ ইন কান্ট্রি খাদি মসিনা জিওসি 14 ডিভিশন, সে যে বইটি লিখেছে, পরে দেখেন একেবারে ইন্ট্রোডাকশনের 2য় পৃষ্ঠায় সে নিজে লিখেছেন যে the people of Pakistan, they have demanded that rights and we have exploited them. When they raised up and protested, we resort to genocide. এই জেনোসাইড কথাটা সেখানে উল্লেখ আছে যে উই রিজল্ট টু জেনোসাইড, অর্থাৎ এই খাদিম হোসেন রাজাই বলছেন যে আমরা জেনোসাইড করেছি, খাদিম হোসেন রাজা কালপ্রিট নাম্বার 1। হ্যাঁ, তারপরে কালপ্রিট নাম্বার আরেকজনকে কালপ্রিট সিদ্দিক সালেক যে বইটি লেখে সবাই আমরা পড়ছি, মানে কম বেশি আমরা পড়িনি এমন লোক নাই, এটা খুবই পঠিত বই। সেই বইয়ের দেখেন সেও তো পাকিস্তান তখন ইস্টার্ন কমান্ডারের পাবলিক রিলেশন অফিসার ছিলেন, পরে ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ার করেছেন।
ব্রিগেডিয়ার হিসেবে পাকিস্তানের যে ব্রিগেডিয়ার প্রেসিডেন্ট, তিনি তার বইয়ের 72 পৃষ্ঠায় স্পষ্টভাবে লিখছেন, কি লিখছেন, যে 25শে মার্চ সন্ধ্যাবেলা ঢাকা সেনানিবেশে আমার চোখে যা আমি দেখলাম, এভরিথিং ওয়াজ পারফেক্টলি সেট ফর এ হলোকস্ট, এভরিথিং ইজ সেট ফর হলোকস্ট, অর্থাৎ সে বলছে যে হলোকস্টের জন্য প্রস্তুত। তারপরে সে একই বইতে আপনার সিদ্দিক সালেক তার বইয়ের 77 পৃষ্ঠায় কি বলছেন, যে 26 তারিখ সকালবেলা ভোর 5:30টায় টেক্কা খান, তাদের কমান্ড পোস্ট হেডকোয়ার্টার ছিল যে বর্তমান শ্রীমঙ্গলনগর যেটা এখানে, তো সেখানে সারা রাত কমান্ড পোস্টেই তারা ছিলেন অপারেশন কি হচ্ছে এটা দেখার জন্য। সকালবেলা সিদ্দিক সালেক এবং টেক্কা খান বের হয়ে কমান্ড পোস্ট থেকে বের হয়ে বলছেন, মানে সিদ্দিক সালেক বলছেন তার টেক্কা খান বলছেন তার সিদ্দিক সালেককে, সিদ্দিক, I am not selling any human beings in Dhaka city only except some stray dogs. অর্থাৎ ঢাকা শহরে কোনো মানুষজন আছে বলতে মনে হয় না, কিছু নিরিখ উত্তর ছাড়া আর কিছু দেখছি না। সো দ্যাট ইজ যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আপনি নিয়াজি যে বই লিখেছে বিট্রায়াল অফ মাই ইন ইস্ট পাকিস্তান, সেখানে কিন্তু সে নিজে বলেছে যে আমাকে হামিদ খান, জেনারেল হামিদ খান অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, বলছেন যে আমি বাংলাদেশের মানুষ চাই না, মাটি চাই। তো এই যে ডকুমেন্ট অকথ্য আরও আছে, এভিডেন্সের মানে স্বীকারোক্তিমূলক এভিডেন্সের কোনো অভাব নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলি তাহলে আমাদের কিন্তু কোনো কিছুর অভাব নাই, কিন্তু যেটা হয়নি, যেটা জেনোসাইড করছেন এবং আমি মনে করি আগামীতে করবেন, সেটা হলো কম্পাইলেশন অফ অল দিস থিংস, এবং এটি কম্পাইল করে এটা আন্তর্জাতিক আইনের যে ফরম্যাট আছে, আন্তর্জাতিক আইনের যে ভাষা আছে, সেই ভাষায় এটিকে প্রস্তুত করে তারপরে যথাস্থানে যদি আমরা উপস্থাপন করতে পারি আন্তর্জাতিক অঙ্গনে, তাহলে এখন যে আমরা বলছি আন্তর্জাতিক স্বীকৃতি চাই, আমরা এটার বিচার চাই, তাহলে সেটি কিন্তু হতে পারে। একটি কথা আমি না বলে পাই না, আমাদের ছোট ভাই যেটা সঞ্জীব হোসেন পরিচালক উনি বলেছেন, এটা বলতেই হবে। কমরেড সাজেল জহিরও শেষে এসে একটু বলেছেন যে ট্রিপারটাইট যে এগ্রিমেন্টটা হয়েছিল, আপনি যেটা বলেছেন সঠিক কথা, এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু যখন আমরা এটাকে বিচার বিশ্লেষণ করি, পলিটিক্যালি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি যখন অ্যানালাইসিস আমি করি, আমি এটা করেছি, তখন বঙ্গবন্ধুর যদি একেবারে জীবনের শুরু থেকে এই পর্যন্ত দেখি, তার যে দূরদৃষ্টি, তিনি কত দূর দেখতে পারতেন, তার বহু উদাহরণ দেওয়া যাবে, যেটা আমরা এখন যখন এটা নিয়ে গবেষণা করে চিন্তা করি তখন ভাবি যে হাউ ইট ইজ পসিবল, তিনি কীভাবে এত দূরে দেখলেন কি হতে যাচ্ছে আগামীতে। তো সেটা যদি দেখি তাহলে যে পলিটিক্যালি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি তার যিনি ছিলেন তিনি সঠিক অবস্থান নিয়েছিলেন, কারণ তখন যে পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোমেসি ছিল, কিন্তু এটা তো বঙ্গবন্ধু নিশ্চয়ই জানতেন এবং এটা কনভেনশন স্পষ্টভাবে লেখা আছে, জেনোসাইডের কোনো ক্ষমা হয় না, জেনোসাইডের কোনো ক্ষমা নেই, এবং জেনোসাইড কোনোদিন কোনো তামাদি হবে না, অর্থাৎ এরা 100 বছর 500 বছর পরও এটার বিচার হতে পারে, তামাদি হবে না। সুতরাং এটি বঙ্গবন্ধু জানতেন, কিন্তু তখন যে কম্পালশন ছিল, তখন যে পলিটিক্যাল সিনারিও ছিল, যে জিও পলিটিক্যাল সিনারিও ছিল, এই রিজনাল যে সিনারিও ছিল, সব কিছু মিলে তখন হয়তো তিনি ওই জায়গাটায় গিয়েছেন। কিন্তু সেই জায়গাটা যখন আমরা এইভাবে বলবো, তখন কিন্তু আমাদের বৃহত্তর যে জায়গাটি দৃষ্টিটা, সেই এক্সপ্লেনেশনটা আমাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু ভুল বোঝাবুঝির সুযোগ থেকে যাচ্ছে। এই বৃহত্তর এক্সপ্লেনেশনটা আমাদের দিতে হবে, তাহলে ভুল বোঝার সুযোগ থেকে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের যে পরবর্তী যে ঘটনাগুলি, সেখানে দেখেন এই গণহত্যার সাথে সাথে এই গণহত্যার যে জায়গাটিকে আপনার আরও সুপ্রতিষ্ঠিত করবার জন্য একই সাথে এই যে যারা গণহত্যা চালিয়েছে সেই যে সেনাবাহিনী, তারা যে ডিস্ট্রাকশন, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটা কিন্তু নিরূপিত হয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার ডিস্ট্রাকশন। সেই ডিস্ট্রাকশনের কিন্তু আমাদের কোনো রেকর্ড কোথাও আছে বলে আমার জানা নেই। কি ডিস্ট্রাকশন তারা চালিয়েছে? ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা আছে, যুদ্ধের কনভেনশন যেটা আমি শুরুতে বলেছি, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্র বা যে পক্ষ প্রথম যুদ্ধ শুরু করবেন তারা সেই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে তাকে। এই ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনী প্রথম যুদ্ধ শুরু করেছে, বাংলাদেশ কিন্তু যুদ্ধ প্রথমে শুরু করেননি। যেটা বঙ্গবন্ধুর দূরদৃষ্টি এবং বঙ্গবন্ধুর যে জায়গাটি আমরা যখন আলোচনা করি, এই জায়গাটা আমরা অনেক সময় ওভারলুক করে বুঝি না। বঙ্গবন্ধু এটা জানতেন, বঙ্গবন্ধু জানতেন যে যুদ্ধ অনিবার্য, যুদ্ধ ছাড়া দেশ স্বাধীন হবে না। কিন্তু তিনি ওই যে 7ই মার্চের কথা কেউ বলছেন, তিনি জানতেন যে যুদ্ধটা আমরা ঘোষণা করবো না, লেট দেম স্টার্ট। আর আমরা তো প্রস্তুত আছি, অজয় দূত বলে গেছেন যে প্রস্তুত আছি, সব কিছু বঙ্গবন্ধু সমস্ত জাতিকে প্রস্তুত করেছেন যুদ্ধ করার জন্য। সুতরাং তিনি এই দায়টা নিতে চাননি যে আমরা যুদ্ধ ঘোষণা করব। ঠিক একইভাবে যারা এই বড় মাপের নেতা, দূরদৃষ্টি সম্পন্ন, তারা কিন্তু এই কথাই করেন। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, সেটা প্রসঙ্গক্রমে, সেটা হলো যে আপনারা সবাই জানেন যে ভারতের ভূমিকাটা কী ছিল। তো 1971 সালের 3 ডিসেম্বর ভারত পাকিস্তানের যুদ্ধটা আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঘোষণা দিয়ে। কিন্তু এই যে 9 মাস ধরে ভারত যেভাবে আমাদেরকে সব ধরনের সমর্থন, 1 কোটি শরণার্থী, ভারতের জন্য প্রচণ্ড চাপ ছিল। ভারতের চাপ ছিল যে এইটা যত তাড়াতাড়ি এর একটা কমপ্লিট সমাধান হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, তাড়াতাড়ি হওয়া দরকার। কিন্তু সেটা কিভাবে হবে? সেটা যদি পরিপূর্ণ যুদ্ধ না হলে সেটা হবে না। শুধু গেরিলা যুদ্ধের মাধ্যমে একটা কনভেনশনাল আর্মিকে পরাজিত করে একটা দেশকে স্বাধীন করা যাবে না, কনভেনশনাল যুদ্ধ হতে হবে। তো সেই যুদ্ধ হলে ভারতের সেনাবাহিনীকে সংযুক্ত হতেই হবে। তো সেটার জন্য তিনি, ভারত, ইন্দিরা গান্ধী তখন চাননি যে সারা বিশ্ব তাকে আক্রমণকারী বলুক, অর্থাৎ তিনি যুদ্ধটা শুরু করতে চাননি। নিশ্চয়ই সবাই যারা আমরা সেই সময়ের কথা মনে আছে, 3 তারিখে ডিসেম্বর 1971 সালের 3 তারিখে কলকাতার যে মাঠটা, ওটার নামটা যেন কি, বড় মাঠ যেটা, ব্রিগেড ময়দানে উনি না, ওনার যারা গোয়েন্দারা তারা তথ্য দিলেন যে পাকিস্তান আর্মি আক্রমণ করবেন। তবে ইন্দিরা গান্ধী যদি দিল্লি থেকে বাইরে যখন কখনো যাবেন তখন পাকিস্তান আর্মি আক্রমণটা শুরু করবেন। সেদিন দিল্লি থেকে বাইরে গেলে তখন উনি দিল্লিতে 3 তারিখে, ডিসেম্বরের 3 তারিখে ব্রিগেড মাঠে দলীয় রাজনৈতিক জনসভা দিলেন এবং তিনি ওখানে বক্তৃতায় আসলেন। বক্তৃতা উনি শুরু করে শেষ করে যখন রেস্ট হাউসে আসলেন তখনই ওনার কাছে চিরকুট এলো যে পাকিস্তান সেনাবাহিনী তারা আক্রমণ চালিয়েছে, তারা বিমান বাহিনী দিয়ে অমৃতসর, পাঞ্জাব, তারপরে বিভিন্ন জায়গায় এটা করেছেন এবং এটা আমরা সবাই জানি। এখন তখন সঙ্গে সঙ্গে উনি স্পেশাল স্কোয়াড দিয়ে দিল্লি নিয়ে যাওয়া হয় এবং পার্লামেন্টে উনি সরাসরি পার্লামেন্টে যান। পার্লামেন্টে যেই উনি ঘোষণা দেন যে পাকিস্তান আমাদের আক্রমণ করেছেন, অর্থাৎ আমরা যুদ্ধ করতে। তো সেই জায়গাটা, এই বঙ্গবন্ধুর এই কথার সূত্রে এই কথাটি আমি বললাম। তো সেই জায়গা থেকে আমাদের এটি দরকার। এখন কথা হলো, একটু শেষ করে দিয়ে 2টি কথা বলে আমার প্রত্যাশার জায়গাটা একটু বলে দিই। সেটি হলো যে আমরা এই যে জেনোসাইড স্টাডিজ আপনারা করছেন কেন, হোয়াট ইজ দ্য এম, আপনারা এটা করছেন কেন? ইফ ইউ হ্যাভ ফিক্সড দ্য এম, দেন ইউ ডিফাইন দ্য মিনস। দ্য মিনস, দ্য এন্ড উইল জাস্টিফাই দ্য মিনস। অর্থাৎ আপনার লক্ষ্যটা কি? ওয়াই ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ ওপেন দিস সেন্টার, হোয়াট ইজ দ্য পারপাস? শুধু কি রিক্রুটমেন্ট রাখার জন্য? হ্যাঁ, দ্যাট ইজ মেবি অন অবজেক্টিভ। কি, হোয়াট ইজ দ্য পারপাস? আমরা এখন বাংলাদেশের মুক্তিযোদ্ধার সংগঠন যারা আমরা করি বিভিন্ন জায়গায়, আমরা এটা দাবি করছি, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে যে আমরা একটা আন্তর্জাতিক স্বীকৃতি চাই। এখন আন্তর্জাতিক স্বীকৃতি চাই। এখন আন্তর্জাতিক স্বীকৃতি চাই, তাহলে কখন আমরা বলতে পারবো যে আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পেয়েছি?
এই যে আমার ছোট ভাই যে বললেন ওই ল্যাম্পকিন ইনস্টিটিউট, তারা তো এটা স্বীকৃতি দিয়েছে, তাই না? স্বীকৃতি দিয়েছে। আরও কিছু হিউম্যান রাইট ওয়াচ তারাও স্বীকৃতি দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না যেটা আন্তর্জাতিক স্বীকৃতি, এটা আন্তর্জাতিক সংগঠন? তাই কি আমরা কি সেটা চাই, নাকি আমরা আরও বৃহত্তর পরিবেশে আন্তর্জাতিক স্বীকৃতি চাই? তাহলে কি হলে আমরা বুঝবো বা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে যে এটি আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পেলাম? কখন সেটা হতে পারে, সেটি আমাদের উপলব্ধি করা প্রয়োজন। এবং সেটা যদি উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু সেই লক্ষ্যে আমাদের কাজ করা সম্ভব হবে। তবে আমার জায়গা থেকে, আমার যে স্টাডি এবং আমার যে আন্ডারস্ট্যান্ডিং, উপলব্ধি শক্তি একেবারে নিজস্ব, সেই জায়গা থেকে যদি বলি, আমার কাছে যে আন্তর্জাতিক স্বীকৃতি তখনই এটি বলা যাবে যখন এটি জাতিসংঘের স্বীকৃতি হবে। তো জাতিসংঘের স্বীকৃতি কীভাবে হয় সেটা কিন্তু আমরা এখন জানি। জাতিসংঘের শুধু সাধারণ পরিষদে এটা গৃহীত হলে সেটি জাতিসংঘের স্বীকৃতি পুরোপুরিভাবে বলা যাবে না। এটি জাতিসংঘের স্বীকৃতি হতে হলে সিকিউরিটি কাউন্সিলে যেতে হবে। সিকিউরিটি কাউন্সিলের 5টি যে স্থায়ী সদস্য আছে তাদের সবার সম্মতি থাকতে হবে। তো সেটি কতটুকু কঠিন না সহজ, কি চ্যালেঞ্জ সেখানে আছে, সেটি আমাদের উপলব্ধি করা প্রয়োজন। সেই চ্যালেঞ্জটা আমাদের উপলব্ধি করা প্রয়োজন যে এটি আমাদের সামনে কত বড় চ্যালেঞ্জ। আমি ব্যাখ্যায় চাচ্ছি না, কারণ সময় শেষ করতে চাচ্ছি। চ্যালেঞ্জটা আমাদের উপলব্ধি করা প্রয়োজন। এখানে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জটা কি সেটি আমাদের উপলব্ধি করা প্রয়োজন, সেই বিষয়টি আমাদের উপলব্ধি করা প্রয়োজন। এটি একটি পথ আমাদের সামনে আছে। শুড উই ডু দ্যাট, আর ইজ দেয়ার এনি আদার অপশন? আমাদের আর কোনো অপশন আছে কি নেই? আমি মনে করি যে অপশন, আমাদের আরও একটা অপশন আছে। সেটি হলো এই যে রাষ্ট্রীয়ভাবে যেহেতু আমাদের কাছে এত এভিডেন্স, তথ্য অকাঠ্যভাবে আছে, এটি প্রস্তুত করে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেতে পারি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারি। তার জন্য এই প্রস্তুতি দরকার, যে প্রস্তুতি আপনারা করছেন কাজের মধ্যে, এই প্রস্তুতি সেটা রাষ্ট্রের পক্ষ থেকে যেতে হবে, রাষ্ট্রকে প্রস্তুত হতে হবে। তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমরা আইসিসিতে যেতে পারবো না। আইসিসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল কোর্টে আমরা যেতে পারবো না। তার কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টটা গঠিত হয়েছে 2002 সালে। এটা 1999 সালে যে রোম ঘোষণাপত্র, তার মাধ্যমে এটা গঠিত হয়েছে। ওখানে একটা প্রভিশন আছে, সে প্রভিশনটা হলো এই যে 1999 সালের আগে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটির বিচার তারা করবেন না। তো এটা 71 সালের ঘটনা। তো সেজন্য আইসিসি যাওয়া যাবে না, আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়া যেতে পারে। আর আমাদের যেহেতু অকঠ্য দলিল আদি আছে, সেটি কিন্তু আইসিসিতে গেলে এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, দীর্ঘ সময়ের লাগে এটা জাজবেন। কিন্তু তারপরেও 52 বছরে আমরা এই স্বীকৃতি পাইনি। তাহলে দীর্ঘ প্রক্রিয়া হলো, সেখানে গেলে যে সমস্ত আমাদের অকাঠ্য প্রমাণাদি, যেটা একটা আলোচনার মধ্যে আমরা এসেছি সংক্ষিপ্তভাবে, যা রয়েছে, আমার ধারণা আইসিসিতে এটা প্রতিষ্ঠিত হবে যেখানে গণহত্যা হয়েছে। এখন আমি শেষ যেটা আমার ইস্যু, অনেকেই বলেছেন যেটা ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, চরম ব্যর্থতা আমাদের রয়েছে জাতিগতভাবে। আমি 1 নম্বর বলবো যে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, সেটি এটা চরম আমাদের দুর্বলতার জায়গা। বাংলাদেশে তো এই ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। বাংলাদেশের মন্ত্রী হয়ে বলেছেন যে এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। জানেন, আপনারা সবাই শুনেছেন এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে আপনি কিসের গণহত্যা, কিসের কি? তাহলে মুক্তিযোদ্ধা বলতে আমরা কিছু থাকি না। কোনো সাজ্জাদ জহির বীরপুর থাকে না, আমিও থাকি না, ওই যে যারা ছিলেন অজয় দাশগুপ্ত, ওই অধ্যাপক আনোয়ার, কেউ তো থাকি না। মুক্তিযুদ্ধ হয়নি, অন রেকর্ড মন্ত্রী বলেছেন যে মুক্তিযুদ্ধ হয়নি। তো আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায়, যে কথাগুলো আলোচনা আসছিল, এটা বিস্তারিত হয়নি। এটা বিস্তারিত আলোচনা দরকার, সময় সংক্ষেপে বিস্তারিত আলোচনা করা যাবে না। সুতরাং এইখানে আমাদের বড় ধরনের রাজনৈতিক ব্যর্থতা রয়েছে, চরম রাজনৈতিক ব্যর্থতা রয়েছে, এটি আমাদের স্বীকার করতে হবে। তারপর দেখেন, আসেন 52 বছর যদি পৃথিবীর যে ইতিহাস আছে, আপনি যদি ঘটনা বৃত্তান্ত দেখেন, গণহত্যার বিষয়ের একটা হয়তো বললাম, প্রতিটি যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যেটা আমি একটু আগে বলেছি, যে পক্ষ আক্রমণকারী যুদ্ধটা যে শুরু করেছে তাকে ক্ষতিপূরণ দিতে হয়, এবং ক্ষতিপূরণ দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ক্ষতিপূরণ দিয়েছেন, প্রথম বিশ্বযুদ্ধে দিয়েছেন। তা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে এই 52 বছরে আমরা কি এই ক্ষতিপূরণ দাবি করেছি?
রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে করিনি। আমরা কি আনুষ্ঠানিকভাবে এর বিচার চেয়েছি? চাইনি। আমরা সবচেয়ে আরো বড় ন্যায্য যে আমাদের যে পাওনাটা, একাত্রিত পাকিস্তান অর্থাৎ ইউনাইটেড পাকিস্তান যেটা ছিল, সেই পাকিস্তানের যে জাতীয় সম্পদ ছিল, সেই জাতীয় সম্পদের 56% আমাদের পাওয়ার কথা। ভারত যখন ভাগ হয়ে গেল তখন কিন্তু পাকিস্তান এই জাতীয় সম্পদ, তখন ইউনাইটেড ভারতের যে জাতীয় সম্পদ ছিল তাদের যে অংশ, সেই অংশ তাদেরকে দেওয়া হয় পায়। এবং আপনারা জানেন যে গান্ধীর যে হত্যাকাণ্ড, তার অন্যতম একটা কারণ ছিল এটি যে গান্ধী যে অনশন করেছিলেন, তিনি সেখানে বলেছিলেন যে পাকিস্তানকে তাদের পাওনাটা দিতে হবে, তাদের যে ন্যায্য পান দিতে হবে। এবং এইটি অন্যতম একটি কারণ ছিল। নথরম গডস, এটা একটা ধর্মান্ত উগ্রবাদী তাকে যে গুলি করে হত্যা করলেন, এটা অন্যতম একটা কারণ ছিল। অর্থাৎ কথাটি আমি এটা বলছি যে এই যে রিপারেশন অর্থাৎ আর ন্যায্য পাওনা, সেটি তো আমরা এই 52 বছরে উত্থাপন করলাম না। ওয়াই? আমাদের দুর্বলতার কথা, এই দুর্বলতাগুলো আমাদের বোঝা উচিত। যে কোনো কাজ আপনি করবেন, দুটি জিনিস দরকার। একটা হলো যে আপনার নিজের দুর্বলতা আগে সবচেয়ে বেশি আগে উপলব্ধি করা দরকার। হোয়াট ইজ মাই উইকনেসেস? তাহলে কিন্তু আপনি নিজে শক্তিশালী হয়ে সেটাকে মোকাবেলা, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন। আর শত্রু অপরপক্ষের শক্তি কতখানি সেটি দেখা দরকার। আর একটি বিষয় আমাদের আসা উচিত আপনাদের স্টাডিতে এবং আলোচনায়, সেটি হলো এই যে গণহত্যা নিয়ে আমরা আলোচনা করলাম, এটি আমার শেষ পয়েন্ট। সেটি হলো যে পাকিস্তানিরা, যারা আপনারা যারা এখানে ইয়াং ছেলে মেয়েরা আছে, তোমরা এটা বুঝবে না। আজকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ ছিল না। আজকে এখন প্রতিটি গ্রাম, যার গ্রামে রাস্তা আছে, কোন একটা গ্রাম আছে যেখানে রাস্তা যায়নি, ইন্টারনেট নাই, মোবাইল নাই? আছে? 70-71 সালে কিন্তু এই বাংলাদেশ ছিল না। আমার যে জেলা গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জে কোনো সড়ক যোগাযোগ ছিল না, কোনো রেল জেলা ছিল, মহকুমা ছিল, কিছু ছিল না। বর্ষার সময় বাড়ির উপর পানি উঠে যেত, রাস্তাঘাট ছিল না। পাকিস্তান সেনাবাহিনী এই গ্রামে গঞ্জে যেভাবে হত্যাযোগ্য, যেভাবে ধ্বংসযোগ্য, যেভাবে এই নারী নির্যাতন চালিয়েছে, এটা কি সম্ভব হতো যদি এই বাংলাদেশের যারা গাদ্দার বাহিনী, রাজাকার, আল শাম জামাত যদি তাদেরকে সহযোগিতা করতো? বলেন, ইউ ডু অ্যান অবজেক্টিভ অ্যানালাইসিস। তারা যদি এদের সাথে পথ দেখিয়ে না নিত ওই গ্রামে গঞ্জে, রাস্তা পায়ে হাঁটা রাস্তা দিয়ে, কোনোদিন পাকিস্তান সাহসই করতো না ভিতরে ঢুকতে। তারা এই করে পথ দেখে নিয়ে গেছে বলেই কিন্তু তারা এই এত বড় গণহত্যা, এত বড় ধ্বংসযোগ্য যাত্রা সম্ভব হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের বাস্তবতা কি? আজকে বাংলাদেশের বাস্তবতা হলো এই তারাই সেই জামাত মন্ত্রী হয়ে বলে যে আমাদের এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। দিস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য সিচুয়েশন। আমাদেরকে এই বাস্তবতা উপলব্ধি করে আমাদের অবজেক্টিভ অ্যানালাইসিস আপনারা যখন করবেন, বিচার বিশ্লেষণ করবেন, অ্যাপ্রিসিয়েশন করবেন, পরিস্থিতির মূল্যায়ন করবেন, তারপরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের সবচেয়ে সেন্টার অফ এক্সেলেন্স, তো এখানে আপনারা পেপার পদ্ধতি যাও সেটা অবশ্যই যারা পলিসি মেকার আছে, রাষ্ট্রের যারা, তাদের কাছে যাবে। সুতরাং আপনাদেরকে আমার হিসেব থেকে, কারণ ভাই কিছু মনে করেন না, আমার উপলব্ধি কথা বলছি আর কি, আমার অ্যানালাইসিস কথা বলছি আর কি, যে এইখান থেকে যেতে হবে কারেক্ট অবজেক্টিভ জিনিস, সরকারের যেতে হবে, রাষ্ট্রকে যেতে হবে যে দিস ইজ হোয়াট ইজ টু বি ডান, দিস ইজ দ্য রিয়েলিটিস, দিস ইজ দ্য উইকনেসেস, উইকনেসটা কোথায় সেটাও বলতে হবে। সুতরাং সেটি এরা করেছে। কিন্তু আজকেও কি বাংলাদেশের আমরা কি এই যে একটা পরিস্থিতির থেকে সম্পূর্ণ মুক্ত? ধর্মান্ধতা, উগ্রবাদ থেকে আমরা কি মুক্ত না। সেটা কি আমাদের জন্য বাধা নয় এই বিচার পাওয়ার জন্য, এর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য? সুতরাং সেই জায়গাগুলি কিন্তু আমাদেরকে উপলব্ধি করে তারপরে আমাদের কোর্স অফ অ্যাকশনটা ঠিক করতে হবে, তাহলে কিন্তু সঠিক হবে। সুতরাং আজকের যে আলোচনাটা, অপারেশন সার্চলাইট, বাংলাদেশের জেনোসাইড এবং তার বিস্তার, এটি বিশাল বিষয়, কার্যনির্বাহী করছেন, আপনারা করছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এই দেশের একজন সন্তান হিসেবে প্রত্যাশা করি যে আমাদের নতুন প্রজন্ম যারা আছেন তারা
যে কথা আমি শুরুতে বলছি, আমি তখন ইন্টারমিডিয়েট পড়তাম, বয়স 16 বছর, কিছুই বুঝতাম না। গ্রামে এসে অজপড়া গাছ নাম বুঝলেন, বাংলায় শব্দ আছে সাহিত্যে, অজপড়া গাছ বলে। অজপড়া গাছ যে বড় না, সে বড় না, এখন ছেলে মেয়েরা বুঝবে না অজপড়া গাছ কাকে বলে। তো সেই অজপড়া গাছ ছেলে ডান বায় চিনতাম না। ঢাকা শহরে তখন আসিনি আমি কোনোদিন। আমার গোপালগঞ্জ ছিল মহকুমা, আমাদের ডিস্ট্রিক্ট শহর ছিল ফরিদপুর। ফরিদপুরে লেখাপড়া করতাম, আনন্দ কলেজ ইন্টারমিডিয়েট। তো সুতরাং সেই ছেলে একেবারে বলা যায় যে অন্ধ আর কি, ওই দৃষ্টিতে কিছুই জানি না, কিছুই চিনি না। যুদ্ধে গিয়েছি, ট্রেনিং নিয়েছি, অস্ত্র হাতে আবার আসছি, যুদ্ধ করছি, সহযুদ্ধকে হারিয়েছি, নিজেও হয়তো শেষ হতে পারতাম। মুক্তিযুদ্ধে এসে সেই যুদ্ধের গল্প অন্য বিষয়, আজকে সেটা নয়, সেই জায়গায় যাচ্ছি না। যে কীভাবে আমরা সেই যুদ্ধটা করেছি এবং সেই যুদ্ধে যে আমাদের জয় হয়েছে তার মূল মন্ত্রটা কী ছিল, কিভাবে যুদ্ধটা হয়েছে, সেটা অনেক প্রত্যেকে আলাদা আলাদা আছে, ইতিহাস ঘটনার আছে, সেটা ভিন্ন বিষয়। সুতরাং যে কথাটি বলতে চাচ্ছিলাম, সুতরাং আজকে নতুন প্রজন্মের এই দায় রয়েছে। কার্জন ভাই আছেন, আপনারা যারা আছেন, আপনাদের দায়টা রয়েছে, এই দায়টা যে আমরা ওই বয়সে, ওই নাবালকই বলা চলে, সেই অবস্থায় যুদ্ধে যে এই দেশকে স্বাধীন করার জন্য যে কাজটি আমরা করার চেষ্টা তখন করেছি, আজকে সেই লক্ষ্য উদ্দেশ্য, সেই রাষ্ট্রের, সেই জাতির, বঙ্গবন্ধু যেটা আমাদেরকে, জাতির পিতা যেটা আমাদেরকে দেখিয়ে গেছেন, সেটিকে অর্জন করার জন্য, সেই রাষ্ট্রকে ধরে রাখার জন্য, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য, সেই সত্যকে, সেই মূল্যবোধ, সেই আদর্শ দর্শনকে প্রতিষ্ঠা করতে আপনাদের ভূমিকা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রয়েছে। আশা করি আপনারা সেই ভূমিকা পালন করবেন। অনেক বিষয় আছে বলার, আর এখানে শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।